আজকে দিনের মধ্যে ২৬ জন পাকিস্তানের সীমানার মধ্যে পৌঁছবে এবং সেখান থেকে পাকিস্তান সরকার তাদেরকে করাচি পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। সেখান থেকে তারা বাইরে আর ফিরে আসতে পারবে। এই হলো সিচুয়েশন। টার্কির মাধ্যমে কিছু করা যায় কিনা আমরা সেটাও চিন্তা করছি। তবে যেহেতু এখন যুদ্ধবিরতি চলছে এবং মনে হচ্ছে না যে ঝট করে আবার শুরু হবে, কাজেই যারা আমি অন্তত এক দুজনের কথা জানি যাদের ব্যাপারে বিকল্প ব্যবস্থা করা হচ্ছিল তারা নিজে থেকে এখন বলেছে তারা আসতে চায় না। ইনফ্যাক্ট যখন যুদ্ধ চলছিল তখনও কিন্তু আমাদের মিশন অনেকের সাথে যোগাযোগ করছে যারা একটু দূরে ছিল, তারা আগ্রহী ছিল না আসতে, কারণ তাদের এখানে যে প্রশ্ন আছে এবং দেখেছে তারা যেহেতু বিপদ নেই কাজে তারা আসতে চায়নি। আমার মনে হয় এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা হবে না। যদি অল্প কিছু মানুষ আরও আসতে চায় সেটা নিয়ে অ্যারেঞ্জমেন্ট করার মতো ব্যবস্থা আমাদের আছে। আসলে কোনো জোট গঠন করছি না আমরা, মূলত উদ্যোগ চীনের এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। এটা একটা ওখানে তো একটা আপনারা জানেন যে একটা এক্সিবিশন হচ্ছিল, সেটার সাইডলাইনে 3 দেশের পররাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের 3 জন মানুষ বসে আলাপ আলোচনা করছিল এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এটা নিতান্তই একটি প্র্যাকটিক্যাল কিছু সুযোগ সুবিধা সৃষ্টির ব্যাপার। আমার মনে হয় না এটাকে এর চেয়ে বেশি আর কোনো গুরুত্ব দেওয়া উচিত। এইভাবেই এটাকে আমাদের দেখতে হবে। আসলে কোনোটাই ডিনাই করার প্রয়োজন নেই। আমরা আমাদের যেটুকু উল্লেখ করেছি এটাতেই বোঝা যায় যে আসলে এটা কোনো ওইরকম স্ট্রাকচার্ড বড়সড় কোনো ব্যাপার ছিল না। আসলে প্রত্যেকটা দেশে নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এটাকে একভাবে দেখেছে, আমরাও তাই করেছি। এটা যদি ভবিষ্যতে কোনো অগ্রগতি যদি আরও কিছু হয় তখন আপনারা সেটা জানতে পারবেন। যদি এই ব্যাপারে কোনো আরও স্ট্রাকচার কোনো কিছু হয় সেটাও আমি আপনাদেরকে সময় মতো জানাবো। এটা কিন্তু আসলে খুব বেশি স্পেকুলেট করার এখানে সুযোগ নেই। স্পেকুলেট করার সুযোগ সৃষ্টি হয়েছে শুধুমাত্র দেশ 3টার নামের কারণে। এছাড়া কিন্তু বাকি সব কিছু এটা একেবারেই এমন ছিল, এমন ইনকিউজ যেগুলি নিয়ে আসলে স্পেকুলেট করার কোনো সুযোগ নেই। এটা অফিসিয়াল ভিজিট ছিল বলে ওই পক্ষ থেকেও বলা হয়েছে, আমাদের পক্ষ থেকেও বলা হয়েছে, এটুকু কিন্তু বলা হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে বলার পরেই আমরা এটা কনফার্ম করেছি। কেন হয়নি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে মিটিং, এটা আমি ঠিক এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না। আমি বলতে পারবো না কারণ আমি ছিলাম না, আপনি জানেন ওখানে। যারা ছিল তারা হয়তো আরও ভালো বলতে পারবেন। তবে বাস্তবতা হচ্ছে যে মিটিংটা হয়নি। আমার দেখে এটা দায় কেউ নেয় কিনা, কারণ হলো না। এখন তারা কখনোই কিন্তু এতটা সময় মিটিং এরকম কনফার্মেশন আমরা পাইনি। তবে অফিসিয়াল ভিজিট এটা বলা ছিল, কাজে আমরা প্রত্যাশা ছিল যে হয়তো এই মিটিংটা হবে। আসিয়ানের মেম্বার যদি আপনি ধরেন তাহলে ডেফিনেটলি আমরা অনেক দূরে আছি, কারণ আমাদেরকে প্রথমে ডায়ালগ পার্টনার হতে হবে, তারপরে সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে হবে, তারপরে ডায়ালগ পার্টনার হতে হবে, তারপরে ফুল মেম্বারশিপের প্রশ্ন আসে। এবং আসলে ফুল মেম্বারশিপের জন্য আসিয়ানের অনেক ধরনের কোঅপারেশনের প্রয়োজন হবে আমাদের, কারণ তাদের জিওগ্রাফিক সংজ্ঞার মধ্যেও আমরা পড়ি না। কিন্তু আমাদের এই ইস্যুটা আমাদের সামনে আছে। আমরা চাই আসিয়ানের সদস্য হতে, সেটা অবশ্যই সময় লাগবে এবং সময় বলবে যে কীভাবে আমরা এগোবো। আমাদের আপাতত সামনে হচ্ছে ওই সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া। আমরা ARF-এর মেম্বার, কাজে সেটার মিটিং আমরা অ্যাটেন্ড করি। এইভাবেই আপাতত এগোচ্ছে। পররাষ্ট্র বিষয়ে বা এই ধরনের সম্পর্কের বিষয়ে খুব তাড়াতাড়ি কোনো প্রত্যাশা না করা ভালো, কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, তুরস্ক কত বছর যাবৎ EU মেম্বার হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তাদের প্রসেসও শুরু হয়েছে কিন্তু আজকে থেকে প্রায় 15 বছর আগে। তো আমাদের কিন্তু দেখতে হবে এভাবে যে আসলে তো যেহেতু জিওগ্রাফিক সংজ্ঞায় আমরা পড়ি না সাউথ ইস্টের সাথে, তাদের সাথে আমাদের একসাথে হতে হলে ফুল মেম্বার হিসাবে অবশ্যই আরও অনেক পথ পাড়ি দিতে হবে এবং সময় লাগবে।